পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে, আমার জন্মভূমি সেজে, আমার জন্মভূমি সেজে, আমার জন্মভূমি। নমস্কার, CNN 24 এর দর্শকদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো এমন এক বৈচিত্র্যময় প্রতিভার সঙ্গে। একাধারে একজন তিনি চিকিৎসক তো বটেই, পাশাপাশি রাজনীতিবিদ, সমাজসেবী, একজন লেখক তিনি, এবং তিনি একজন গায়কও। এবং এই মুহূর্তে আমরা যদি তার সঙ্গে কথা বলি, তিনি আর কেউ নন, আমাদের খুব কাছের একজন চিকিৎসক, গোটা বরাক উপত্যকায় যার নাম অনেকেই, প্রায় সবাই জানেন, তিনি ডক্টর অমিত কালোয়ার। আমরা অমিত কালোয়ারকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। শুরুতেই আমরা রাজনীতি দিয়ে কথা বলবো। অমিতদা, কিছুদিন আগে নির্বাচনের ফলাফল গেল, তো সেই ফলাফলে আমরা দেখলাম বরখলা বিধানসভা থেকে আপনি প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন, এবং পরবর্তীতে রেজাল্টে দেখলাম আমরা যে আপনি পরাজিত হয়েছেন বিজেপির প্রার্থীর থেকে। তো প্রশ্নটা যে যেভাবে আমরা দেখেছিলাম যে প্রচারের সময় যেভাবে এগিয়ে আপনি, কিন্তু রেজাল্টের সময় আমরা কিন্তু দেখলাম অনেকটাই পিছিয়ে। এর কারণটা কি হতে পারে? কারণটা সেটাই যে ইনিশিয়ালি যখন আমি, আজকে বরখলা আমার নিজের ঘর, আমার জন্ম বরখলাতে, আমি এর জন্য ডিসিশন নিয়েছিলাম যদি কোনোদিনও যদি আমার এরকম পজিশনে যেতে পারি যখন আমি বরখলার জন্য কিছু একটা কাজ করতে পারবো, কেন বরখলা আমার ছোটোবেলার থেকে দেখে আসছি যে অনেক পিছিয়ে। আমি চেষ্টা নিয়েছিলাম যে এবার যদি নিজের কিছু করতে পারি বরখলার জন্য, তখন খুবই নিজেকে সৌভাগ্যবান বলে মনে করব। কিন্তু যে বরখলা যখন আমি ইলেকশনের জন্য আমার যখন প্রিপারেশন নিই, কংগ্রেস দল আমাকে টিকিট দেয়, তো যেভাবে আমি জনগণের সম্মুখে যেভাবে গেছিলাম, যেভাবে একজন সমাজকর্মী হিসাবে, আমি কেউকে ক্রিটিসাইজ করি নাই, কোনো আমার প্রতিদ্বন্দ্বী যে ছিলেন ওনাকেও ক্রিটিসাইজ করিনি। আমি আমার আমি করব বরখলার জন্য, ওই একটা ভিশন নিয়ে আমি জনগণের সম্মুখে গেছিলাম। তো জনগণও এটাকে ভালোই এটা অ্যাকসেপ্ট করেছিল, এবং যেভাবে মানে প্রচার কার্য আমি চলেছে ওটাতে পজিটিভ একটা ভাইব ছিল। কিন্তু আমার এগেনস্টে ইলেকশনের ধরেন 5-7 দিন আগে অনেক দুষ্প্রচার চালানো হয়েছে, যেটা মানে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এইরকম দুষ্প্রচারেও আর আপনার ক্ষতি হতে পারে। তো যেভাবে আমার এগেনস্টে বিভিন্নভাবে দুষ্প্রচার চালানো হয়েছে, দুষ্প্রচারগুলাই আমি মনে করি যে আমার হারের কারণ হয়েছে, প্রভাব পড়েছে ওই ইলেকশনের উপরে, এবং দুষ্প্রচারের দরুনই আমি হেরেছি। আচ্ছা, এই যে আপনি বলছেন যে দুষ্প্রচার চালানো হচ্ছে আপনার নামে, সেই দুষ্প্রচারগুলো কি দেখলাম আমরা আপনার বিরুদ্ধে 2-1টা অপবাদ, বদনাম করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন ভিডিওস এবং টেক্সটের মাধ্যমে। আপনি কি মনে করেন সেটা পূর্ব পরিকল্পিত ছিল? এটা পরিকল্পিত ছিল। কারা করতে পারে এই পরিকল্পনা? এটা তো যারা প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন ওরাই করবে, আর কে করবে? হারানোর জন্য যখন দেখেছে ওরা আর কোনো জায়গা নেই, তোরা এইভাবে বাজে যেটা দুষ্প্রচার করেছে আমার এগেনস্টে, যেটা কোনোদিনই এটা ডক্টর অমিত কালোয়ার দ্বারা সম্ভব না। ওরা হিন্দু সেন্টিমেন্টকে জাগিয়ে যে আমি মুসলিম সম্প্রদায়ের লোকদের মধ্যে গরুর মাংস বন্টন করেছি, এগুলো দুষ্প্রচার চালিয়েছে। তারপর ডক্টর অমিত কালোয়ার যদি আজকে ইলেকশনে যদি জয়ী হয় তাহলে হিন্দুদের গোমাংস খেতে হবে, এগুলা বিভিন্ন ধরনের দুষ্প্রচার, অসম্ভব কথাবার্তা, এগুলা ইলেকশনের 4-5 দিন আগে বিভিন্ন ওদের কার্যকর্তার থ্রুতে ওরা ঘরে ঘরে গিয়ে যেগুলা হিন্দু এরিয়া যেগুলাতে ছিল ওগুলাতে এগুলা অপবাদ বা দুষ্প্রচার ওরা চালিয়েছে। তো টোটাল এই যে রেজাল্ট যেটা হয়েছে সেটা কি শুধু এই এই অপবাদের জন্য না, তার পেছনে আরো কোনো কারণ? দেখেন, কারণ তো অনেকেই যেমন বলছে, যেখানে প্রমাণ নেই, এখানে আমি আপনার প্রমাণ না থাকলে তো বলতে পারবো না, কিন্তু দুষ্প্রচারটাই আমার চোখের সামনে এসছে। প্রমাণ নেই আমার কাছে যে অনেকে ইভিএমের কথাও বলে, কিন্তু আমি আজকের দিনে আমি তো ডেফিনেটলি বলতে পারবো না যে ইভিএমে কোনো কারচুপি হয়েছে কি না, যেটা আমি
শুনছি অনেক জায়গায় অনেক এরিয়াতে বা অনেক কনস্টিটিউয়েন্সিতে ইভিএমের উপরে ওরা মানে আমাদের যারা হেরেছেন ওরা বলছেন, কিন্তু যেহেতু এটা আজকে দিনে আমি প্রমাণ কিছু এখনও এরকম কোনো কনক্রিট আসেনি, তো আমি আজকে এটাকে আমি সাইডেই রাখবো। এখানে গোমাংসের কথা বলা মানে উঠে এসছে, তো একটা তো ব্যাপার যে গত যে সরকার ছিল সেই সরকারের আমলে গোমাংস বিক্রি, গোমাংস কাটা ইত্যাদির উপর একটা কঠোর আইন বলবৎ করা হয়েছিল। তো সেক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে কেন আইন প্রণয়ন করা হলো না, যদি সত্যি হয়ে থাকে। কিন্তু আপনি দেখেছেন এই সরকারেরই অনেক মন্ত্রী মিনিস্টার বা ওরা বলছেন যে গোমাংস ওরা আবার নিজের মানে এটাকে দিচ্ছেন যে আজকের দিনে আপনি যদি দেখেন যে মানে ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট বিফ এক্সপোর্টার। আপনি দেখছেন আজকে বিজেপি শাসন আছে আমাদের দেশে, আজকে আমার প্রদেশেও বিভিন্ন অনেক প্রদেশেই আছে যেখানে বিজেপির শাসন আছে, কিন্তু ওই বিজেপি শাসিত স্টেট থেকেই আজকে আপনার বিফ এক্সপোর্ট হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে, ইউরোপিয়ান কান্ট্রি হোক আর আরবিক কান্ট্রিগুলোতে হোক, এখানে বিফ এক্সপোর্ট হচ্ছে। আর আজকে যারা লিডার আছেন, এটা গোমাংস যেটা আমাদের গোমাতা যারা বলি আমরা, গোমাতাকে ওরা একটা মানে কি বলবো পলিটিক্যাল এজেন্ডা হিসাবে ওরা ইউজ করছে। কিন্তু আবার ওরা মন্ত্রী মিনিস্টার বলছেন যে যদি আপনি যদি গরু মাংস খেতে হয় ঘরের ভিতরে খান, বা যদি গরু যদি মিথুন হয়, মিথুন জাতির প্রজাতির গরু হয়, তখন আপনি খেতে পারবেন। তারপর যদি গরুর বয়স যদি কিরকম ডেফিনেট একটা বয়স দিয়েছে 10 বছরের উপরে না 12 বছরের উপরে হয়, তাহলে খাওয়া যাবে। তো ওরা আবার বিভিন্নভাবে ওরাই মানে কনফিউজ, যে যারা শাসক দল আছে ওরাই কনফিউজ যে ওরা কী করবে এটাকে নিয়ে। তো আজকে তো যেটা দোষে একটা আওয়াজ আছে, মাইনরিটি সম্প্রদায় আওয়াজ দিচ্ছে, অনেকেই আওয়াজ দিচ্ছেন যে আপনারা যদি আজকে যদি গোমাতাকে যদি আপনি মাতা বলে মনে করেন, তো আপনাকে গোমাতাকে একটা ন্যাশনাল পশু হিসাবে ডিক্লেয়ার করুন। ন্যাশনাল পশু হিসাবে যদি ডিক্লেয়ার করে দেন, তাহলে আমরা গোমাতাকে কোনোদিনও কেউ হার্ম করতে পারবে না, তাহলে ডেফিনিট আইন চলে আসবে। কিন্তু ওটাও তো সরকার করছে না, আর শুধু এটাকে পলিটিক্যাল ইস্যু হিসাবে ইউজ করছে। তা আরেকটা বিষয় সামনে চলে এসছে, গত যে 2026-এর যে নির্বাচন যেটা গেল, সেখানে আমরা দেখলাম যে গোটা রাজ্যে দল কংগ্রেস কিন্তু দল কংগ্রেস হয়ে কাজ করেনি। বরাক উপত্যকায়ও তাই, কাছাড় জেলায়ও তাই। যেগুলো আসন বন্টন করা হয়েছে সেগুলো আসনে প্রায় প্রত্যেকটিতেই প্রার্থীরাই কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কংগ্রেস দল সেভাবে করেনি। আমি যদি কাছাড়ের কথা ধরি, একইভাবে তাই। আমরা দেখিনি কিন্তু সেভাবে সংগঠন প্রার্থিত্ব কেন্দ্রিক মানে দলকেন্দ্রিক না হয়ে দলকেন্দ্রিক হয়ে উপস্থাপন বা উপস্থিতি হওয়ার যে কথাটা ছিল সেটা কিন্তু করেনি। কি মনে হয় আপনার? যেমন আমি উদাহরণ হিসাবে যদি ধরি, সোনাই আসনে আমিনুল হক লস্কর, তিনি তার প্রচেষ্টায় নড়েছেন। আপনার আসনে বরখলাতেও তাই, প্রায় প্রত্যেকটিতে একই অবস্থা। কাটিগড়ায় যদি ধরি অমরজেন, সেখানে দলের প্রভাব কিন্তু দল যেভাবে লড়াইয়ে সামিল হওয়ার কথা ছিল সেভাবে কিন্তু আমরা দেখিনি। কি মনে হয় আপনার? ডেফিনেটলি আপনার যেটা কংগ্রেসের যেটা বিগত লাস্ট 3 টার্ম ধরে শাসনে না থাকাতে একটু দলের মধ্যে একটু মানে কমজোরি আসছে, এটা তো আমি মানতেই হবে। তো যেভাবে আমরা কিন্তু এরকম না যে আমার যখন ক্যাম্পেনিং হয়েছিল, তা আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমার ক্যাম্পেনিংয়ে গেছেন, সে তারপর আমার ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট অনেক কয়েকজন আমার ক্যাম্পেনিংয়ে গেছে। কিন্তু যেভাবে কংগ্রেস দল যেভাবে মানে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে লড়াইটা করার কথা ছিল, আমি মনে করি যে এটা একটু এটাতে ডেফিনেটলি লেকুনি আছে, বা এটা ডেফিনেটলি এটা সম্ভব হয়নি। কিন্তু আমরা আমাদের যারা প্রার্থী যারা, বা আমাকে নিয়েই বলছি, আর আরও যারা প্রার্থী ছিলেন ওরা পুরো ভালো ফাইট দিয়েছেন। কার্যকর্তারা যারা আছেন আমরা গ্রাউন্ড লেভেলে, ওরা যদিও কম, বিজেপির তুলনায় আমাদের কার্যকর্তা অনেক কম, আমাদের যারা গ্রাউন্ড ফোর্স যেটা আছে ওটা কম, তথাপি ওরা ভালোই ফাইট দিয়েছে। না হলে আজকের দিনে সবাই বলছে যে আজকে বিজেপির যেটা একটা হাওয়া চলছে, বিজেপির হাওয়ার মধ্যেও আমরা যারা ক্যান্ডিডেট যারা ফাইট দিয়েছে, শিলচর কনস্টিটুয়েন্সি হোক বা পরখলাই হোক, সোনাই হোক, কাটিগড়াই হোক, আমরা একটা ভালো ফাইট দিয়েছি, এরকম না। আর আগামী দিনে আমরা কিভাবে আমাদের অর্গানাইজেশন, আমাদের কংগ্রেস দলকে কিভাবে মজবুত করব, ওটা নিয়েও আমাদের প্ল্যানিং চলছে, আমাদের বিভিন্ন ধরনের মিটিং চলছে। আমরা
আমাদের কর্মী লেভেলে কাজগুলো। আমি যতটুকু জানি আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কিন্তু আরএসএস এর সঙ্গে অনেকটাই জড়িত। এই গত 2-3 বছর আগেও আপনিও সেইভাবে মানে সরাসরি যুক্ত ছিলেন আপনি, বা হয়তো ছিলেন, পরোক্ষে হোক আর প্রত্যক্ষভাবে হোক হয়তো ছিলেন আপনি, এবং একটা সম্ভাবনা ছিল যে বিজেপি দল থেকে আপনাকে হয়তো টিকিটটা দেওয়া হতো। এই অবস্থায় পরবর্তীতে দেখা গেল যে আপনি কংগ্রেস দলের হয়ে প্রত্যাশী। তো এখানে অনেকেই কানাঘুষা করছেন যে হয়তো অমিত কালোয়ার আবার বিজেপিতে যোগ দিতে পারেন। দেখেন, ডক্টর অমিত কালওয়ার হিসাবে আমার সবার সঙ্গে ভালো পরিচিতি আছে, সবার সঙ্গে আমার উঠা বসা আছে। আজকে ডক্টর অমিত কালওয়ার একজন সনাতনী হিন্দু, আমিও শ্রী রামের উপরে বিশ্বাস করি। রাম হলো আমার আস্থার বিষয়, ধর্ম আমার হলো আস্থার বিষয়। কিন্তু যখন দেশের কথা আসবে ধর্মকে আমি পিছিয়ে রাখি। দেশ আগে, তারপর ধর্ম। আমি সবাইকে এটাই বলবো যে আমার যারা সচেতন জনতা আছেন সবসময় আপনারা যে দেশে বসবাস করে, হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, ইসাই হোক, আপনারা সবসময় দেশকে আগে রাখবেন, ধর্মকে পরে রাখবেন। আমি সবসময় বলি এই কথা যে আমার জন্য দেশ আগে, ধর্ম পরে। কথা হলো যে ঠিকই বলছেন, আরএসএসের মধ্যে অনেক লোক আছে যার সঙ্গে আমার পরিচিতি আছে। আমি ডাইরেক্টলি কোনোদিনও আরএসএসের সঙ্গে জড়িত ছিলাম না। আরএসএস আমি হেলথ ক্যাম্প করেছি অনেক, ওদের সাথে এনএমও, ন্যাশনাল মেডিকেল অর্গানাইজেশন ছিল, ওটাতে আমি হেলথ ক্যাম্প করেছি। তো অনেক বিজেপির ভালো বড় বড় নেতারা আছেন যাদের সঙ্গে আমার ভালো পরিচয় আছে, ওদের সঙ্গে ফ্যামিলি টার্মসও আছে। কিন্তু এটা বলে না যে ওরা ভুল করলেও আমি কিছু যদি ভুল কাজ হয় তাহলে এটার বিরোধিতা করব না। আমি ডেফিনেটলি এজ এ সচেতন নাগরিক হিসাবে কিছু যদি ভুল দেখি তাহলে শুধু আমার বিজেপির শুধু নয়, যদি আমার দলের মধ্যে যদি কিছু ভুল কাজ হয়, ডক্টর অমিত কালওয়ার ওটার বিরুদ্ধে দাঁড়াবে। কিন্তু আমি প্রশ্নটা করেছিলাম বিজেপিতে যোগদানের কথা। বিজেপিতে যোগটা আমি কোনোদিনও, একটা কথা রটেছিল আমার ইলেকশনের আগে যে আমি বিজেপির মেম্বার, কিন্তু বিজেপিতে আমি কোনোদিনও কোনো পলিটিক্যাল পার্টি আমি কোনোদিনও জয়েনই করিনি। জাস্ট ইলেকশনের 7-8 মাস আগে কংগ্রেস দল আমাকে দলে আমি জয়েন করেছিলাম। এর আগে কোনোদিনও আমি কোনো পলিটিক্সে মানে জয়েন করিনি, কেননা আমি তো আগে সরকারি চাকরিতে ছিলাম। সরকারি চাকরিতে থাকা অবস্থায় আপনি কোনোদিনও কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করতে পারবেন, এটা আমি আগেও এটা এক্সপ্লেনেশনটা দিয়ে দিয়েছিলাম। আমরা কথা বলছি ডক্টর অমিত কালোয়ার সঙ্গে, এবং প্রথমে যেহেতু তিনি এই মুহূর্তে গোটা বরাক উপত্যকার যে রাজনীতি রয়েছে তার সঙ্গে কংগ্রেস দলের, আপনারা জানেন সকলেই যে কংগ্রেস দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি বরকলা কেন্দ্র থেকে, এবং রাজনীতির অঙ্গনে এই মুহূর্তে অনেক শক্ত তার অবস্থান রয়েছে। এবং পাশাপাশি আমরা ইতিমধ্যে আমরা রাজনৈতিক এবং যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলেছি। পরবর্তীতে আমরা শিক্ষা ব্যবস্থা পাশাপাশি চিকিৎসা, এবং তিনি ব্যক্তিগতভাবে একজন সুগায়ক, অনেকেই জানেন না হয়তো, তো তার এই যে বিভিন্ন বিষয়, এবং সুলেখক একজন, তার এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, আমি আবারও জানতে চাইছি, এই যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা যেটা চলছে, সেটা রাজ্য স্তরের যে শিক্ষা ব্যবস্থা বা কেন্দ্র স্তরের যে শিক্ষা ব্যবস্থা, যে বোর্ডগুলো রয়েছে বা যে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে, আমরা দেখছি যে রাজ্যিক যে সরকার রয়েছে, রাজ্য সরকার, তারা বিভিন্ন মডেল স্কুল, মডেল কলেজ খুলেছেন, এবং পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে, রাজ্যিক স্তরের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটাকে আরও উন্নত করতে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক সিস্টেম তারা অবলম্বন করেছেন। তো এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার মতামত কি? দেখেন, বর্তমান সরকারের যেটা ভিশন যেটা আছে, যেটা ওরা বলছেন, খুবই সুন্দর বলছেন, যেটা শিক্ষা ব্যবস্থার স্তরটা উঁচু হতে লাগে, ক্লাস মানে আপনার ক্লাসেস হতে লাগে, তারপর আপনার অ্যাটেন্ডেন্সের যেটা ব্যাপার, বায়োমেট্রিক যেটা অ্যাটেন্ডেন্সের ব্যাপার, সব কিছু ঠিক আছে। কিন্তু আলটিমেটলি কি হয়, আমি যেটা বললাম, বলার মধ্যে আর রিয়েলিটির মধ্যে অনেক ফারাক আছে। আজকে আপনি যদি মডেল হসপিটাল বা মডেল যদি আপনি স্কুলের যেটা বলছেন, আপনি গিয়ে দেখবেন হয়তো স্কুল হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে, কিন্তু এখানে শিক্ষক নেই, বা শিক্ষক এমনভাবে নিযুক্তি দেওয়া হয়েছে যে ওনার অনেক দূরে ঘর, উনি হয়তো সপ্তাহের মধ্যে 5-6 দিনের মধ্যে 2 দিন বা 3 দিন আসছে।
তো বাচ্চারা আলটিমেটলি সাফার করছে। আর যেভাবে আপনারা দেখেছেন আজকে, যেটা আমার কাছে এক্স্যাক্ট ডাটা নেই, কিন্তু লাস্ট 2-3 বছরের মধ্যে কতটা স্কুল আপনারা একবার সার্চ করবেন, যে আপনারা যেহেতু প্রেসের সাথে জড়িত আছেন, যে কতটা স্কুল এন্টায়ার ইন্ডিয়াতে বন্ধ হয়েছে, স্কুল কতটা বন্ধ হয়েছে, কেন বন্ধ হয়েছে, এটা কারণ কি আছে এটার পিছনে, এতটা স্কুল যে বন্ধ হলো, এটার কারণটা কি আছে। আমরা লাস্ট যে এইচএস এর যে অর্থাৎ মাধ্যমিক যে পরীক্ষাটা গেল, সেই পরীক্ষায় দেখলাম গোটা আসামের মধ্যে একদম সর্বনিম্ন যে পাশের যে তালিকা, যেটা সেই তালিকায় সর্বনিম্ন স্থানে রয়েছে কাছাড়, এটাই বরাক উপত্যকার 3টি জেলা। এটাই বললাম, সরকারি স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ। সরকারি স্কুলগুলোর অবস্থা, নিয়মে কি হয়, সরকারি স্কুল, আমরাও সরকারি স্কুলে পড়েছি, সরকারি স্কুল থেকে তখন এত শিক্ষা, সরকারি স্কুলে এত ভালো ভালো টিচাররা ছিলেন, আমরা সরকারি স্কুলে পড়েছি, কোনো টিউশন নেই, সরকারি স্কুলে পড়ে আজকে আমরা এই পজিশন পেয়েছি। কিন্তু আজকের দিনে সরকারি স্কুলের অবস্থা খুবই শোচনীয়। এবং যেটা আপনি বলছেন, যেটা আমাদের রেজাল্ট যেটা হয়েছে, রেজাল্ট তো আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে তার সবচেয়ে সর্বনিম্ন পজিশনে। তো সেখানেও কিন্তু সরকার সঠিকভাবে কাজ করতে পারে আমার মনে হয় না, যেটা যতটুকু প্রয়োজনীয়। কেন এখন দেখেন, লাস্ট 2 দিন আগে আমি দেখেছিলাম বিধানসভায় কথা একটা উঠেছিল যে স্কুলের বাচ্চাদের যেটা কাপড় হবে, এটার মধ্যে 70% পলিস্টার আর 30% কটন। গভর্নমেন্টের কাছে ওই বাজেটই নেই যে ওটাকে কটন প্রোভাইড করবে। আজকে ওটা কথা উঠেছিল, আপনি ডাক্তার, কথা উঠেছিল যে গরমের দিনে বাচ্চারা যে পলিস্টার কাপড় লাগায় ওটা কিভাবে, তো সরকার বলছে যে কিভাবে, ওদের কাছে ওই বাজেটই নেই যে কটন। এবার এই ড্রেসটা যদি পরে একটা শিশু, তাহলে তার শরীরে কি ধরনের ক্ষতি হতে পারে? ক্ষতি হবে ডেফিনেটলি, ওর যদি সাফোকেশন হবে। গরমের দিনে বাচ্চাদের এমনি, আপনি আমাদের সরকারি স্কুলের অবস্থা জানেন, ফ্যান নেই, ভালো ভেন্টিলেশনের ব্যবস্থা নেই। তো যেভাবে গরমের মধ্যে বাচ্চারা কোথায় ওরা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে, মনোযোগ দিয়ে করে, আর বিভিন্ন ধরনের আরও শারীরিক রূপ হবে ওদের বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়ার চান্সেস থাকবে। ইনফেকশন হবে। আচ্ছা, কাছাড় জেলায় যেহেতু আপনি সরাসরি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে জড়িত, গোটা বরাক উপত্যকার মানুষ আপনাকে চেনে সবাই ডক্টর অমিত কালোয়ার হিসেবে, সুচিকিৎসক হিসাবে। এই মুহূর্তে গোটা কাছাড় জেলার চিকিৎসা বিভাগ যেটা রয়েছে, সেটা আপনার জানা মতো কি পর্যায়ে রয়েছে? দেখেন, আমরা এখনো যেটা ছিল ম্যাটার্নাল মর্টিলিটি রেট, যেটা দিয়ে, বা ইনফ্যান্ট মর্টিলিটি রেট যেটা দেখা হয়, আজকে এখনো আমরা অনেক পিছিয়ে রয়েছে এই কাজগুলোতে। তো বা আমাদের যেটা হয় আর কি, যেটা প্রাইমারি, আমি যেটা আগে সবসময় বলি, যে কোনো স্টেটে বা যে কোনো দেশে যদি আমাদের হেলথ সিস্টেমকে ঠিক করতে হয়, আমরা প্রাইমারি হেলথ সিস্টেমকে ঠিক করতে হবে। আমাদের প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে, টার্সিয়ারি আছে। মেডিকেল কলেজ হলো একটা টার্সিয়ারি হেলথ কেয়ার সেন্টার। প্রাইমারি হলো আমাদের যেটা প্রাইমারি হেলথ সেন্টার, যেটা আমাদের গ্রামে গঞ্জে যেটা। তো বেসিক ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস আপনাদের প্রাইমারি হেলথ সেন্টারে থাকতে লাগবে। নর্মাল ডেলিভারি করছে, ছোটো ছোটো রোগের, যেটা আপনার জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, যেটা সিস্টেম আছে, ওটা প্রাইমারি। কিন্তু আজকের দিনে আপনি যান, অনেক জায়গা থেকে পেশেন্টরা, আমার কনস্টিটিউয়েন্সি বরকলায়, ধরেন বরকলাতে যে হসপিটালস আছে, ওখানে গেলেই একটা মেডিসিন দিয়ে বলবে মেডিকেল কলেজ যাও বা সিভিলে যাও। কোনো বেসিক ট্রিটমেন্ট ফ্যাসিলিটির জন্য নেই। ডক্টরের অভাব আছে, ডক্টরের ভালো উপযুক্ত যদি থাকার ব্যবস্থা তাদের, কীভাবে কোনো কোয়ার্টার ছাড়া কীভাবে থাকবে। তো অনেক ব্যাপার আছে এখানটায়, যে আমরা যদি প্রাইমারি হেলথ সিস্টেমটাকে যদি ঠিক না করি, প্রাইমারি হেলথ সিস্টেম যে দেশে ঠিক হবে, ওই দেশেরই হেলথ সিস্টেমটা ভালো হবে। শুধু মেডিকেল কলেজে যদি আপনার শুধু একটা ছোটো ছোটো রোগ নিয়ে যদি নর্মাল ডেলিভারির জন্য যদি মেডিকেল কলেজে আসতে হয়, নর্মাল যদি একটা আয়রন ট্যাবলেট খাওয়ার জন্য যদি মেডিকেল কলেজে আসতে হয়, তাহলে এটা তো টার্সিয়ারি কেয়ার সেন্টার থাকলো না, ওটার মধ্যে বার্ডেন বাড়বে। তো ওইখানে যারা ডক্টররা ওভারলোডেড হবে। তো ওরা যেটা যে প্রবলেমের জন্য, যে অসুবিধা ট্যাকেল করার জন্য টার্সিয়ারি হেলথ সেন্টারটা বানানো হয়েছে, তো ওটাও দেখতে পারবে না। ওই বেসিক এটা প্রাইমারি হেলথ সেন্টারের কাজগুলো মেডিকেল কলেজে বসে করতে হবে। তো মডেল হসপিটালগুলো, মডেল হসপিটাল, সেটাই বলছি, মডেল হসপিটাল যেটা আছে, মডেল হসপিটালে সেম, যেটা ডক্টরের অভাব, যেটা বলছি, ডক্টরের অভাব আছে, প্যারামেডিক্যাল স্টাফের অভাব আছে, নার্সিং কেয়ারের অভাব আছে। অনেক জায়গায় আছে, আপনি যেমন গ্রামে গঞ্জে যাবেন, ছোটো ছোটো হসপিটাল আছে, হয়তো মডেল হসপিটাল নেই, যেমন ছোটো হসপিটাল আছে, কিন্তু ওইখানেও ডক্টরের ব্যবস্থা নেই। আমি তো আমার পুরা বরাক ভ্যালি ঘোরা আছে, আমি লাস্ট 15 ইয়ার্স ধরে বিভিন্নভাবে হেলথ ক্যাম্প করে যাচ্ছি, বিভিন্ন জায়গায় হেলথ ক্যাম্প করে যাচ্ছি। এখনো কি হেলথ ক্যাম্প চলছে? লাস্ট মান্থেই আমি দিগর সিকুনা আলমবাগে হেলথ ক্যাম্প করলাম, নেক্সট মাসে আমার একটা হেলথ ক্যাম্প আছে।
বরকলার একটা এরিয়াতে। তো বরাকভ্যালি এমন কোনো এরিয়া নেই যেখানে আমি হেলথ ক্যাম্প করিনি। তো সব জায়গাতেই, সব শুধু বরকলা নয় যে আমি বরকলাতে খেলি বলে বরকলাতেই করেছি, বিভিন্ন কাটিগড়াতেও করেছি, উধারবন্দেও করেছি, আপনার ধলাই এরিয়াতেও করেছি। তো বিভিন্ন জায়গায় আমি হেলথ ক্যাম্প করেছি। তো আমার এই যেটা হেলথ সেক্টর সম্বন্ধে পুরো আইডিয়া আছে, এবং প্রাইমারি হেলথ সেক্টরে আমরা অনেক পিছিয়ে আছি, প্রাইমারি হেলথ ইয়েতে। তো ওইটা যদি আমরা ঠিক করতে না পারি তাহলে কি করে। আচ্ছা, ডেলিভারির কথা একটা আপনি বলছিলেন যে নর্মাল ডেলিভারির কথা। এই নর্মাল ডেলিভারির আমরা যেটুকু জানি যে আমরা দক্ষিণের যে রাজ্যগুলো রয়েছে, সাউথ ইন্ডিয়ার যে রাজ্যগুলো রয়েছে, সেখানে যদি একটা সিজার কেস হয়, অর্থাৎ তাকে কোনো গর্ভবতী মহিলাকে যদি তার সিজার করে, অর্থাৎ পেট কেটে যদি প্রসব করাতে হয়, সেক্ষেত্রে কিন্তু সেই সব ডাক্তারদের একটা মেডিকেল টিম বসে সেখানে এটা ডিসিশন নেওয়া হয়। এক্ষেত্রে আমরা দেখছি আমাদের বরাক উপত্যকায় বা কাছাড় জেলায় প্রত্যেকটা নার্সিংহোম, প্রত্যেকটা কেসে কিন্তু ডেলিভারি ওপেন করছে, মানে অর্থাৎ সিজার করে করতে হচ্ছে। তো এটার এই যে ফারাকটা কেন হচ্ছে, কি মনে হয় আপনার? দেখেন, নার্সিংহোমের কথা তো দেখেন, স্পেশালিস্টের কাছে ডক্টররা তো পেশেন্টরা তখনই যায় যখন কোনো একটা কমপ্লিকেসি থাকে, যে কোনো ধরনের বিভিন্ন ধরনের মানে সিজারিয়ান করেন অনেক গাইডলাইন্স আছে। সিজারিয়ান যে কোনো মানে লেডিসকে যদি শুধু যে ডেলিভারি করতে হলেই যে সিজারিয়ান করতে হবে এটা কোনো না। কিন্তু এটা তো কাছাড়ে তো হচ্ছে, এটা হতে পারে বিভিন্ন জায়গায়। দেখেন, যে কোনো প্রফেশনেই আপনার অনেক লোক আছে যেখানে আপনার কেউ আপনার যেটা প্রোটোকল আছে এটা ফলো করছে না। সব প্রফেশনেই থাকে, আমাদের ডক্টর প্রফেশনও থাকতে পারে, এটা তো আমি না করছি না। কিন্তু যেটা বলবো যে মেডিকেল কলেজে যখনই আমরা বলি, প্রাইভেট নার্সিংয়ের কথা আমি এখানে বলতে পারবো না, মেডিকেল কলেজে যখনই ডেফিনেটলি আমরা নর্মাল ডেলিভারি হচ্ছে, আপনার সবসময় যে পেট কাটে বিভিন্নভাবে একটু রাস্তাটা বড় করেও এটাকে ডেলিভারি করা যায়। আর যেটা কমপ্লিকেটেড কেস আছে ওই কেসগুলোতেই সিজারিয়ান করা হয়। তো বাকি প্রাইভেটে কী হচ্ছে, প্রাইভেট সেট আপে কী হচ্ছে, পেশেন্টসের সাথে ডক্টরের কী আছে, অনেক সময় এরকম হয়, আমি শুনেছি যে অপ্ট করে যে আমি সিজারিয়ান করাবো, আমি নর্মাল ডেলিভারি করাবো না, নর্মাল ডেলিভারি পেইন আমি বিয়ার করতে পারবো না। তো ওইটাও অনেক কথা থাকে। আর প্লাস হয়তো কোনো জায়গায় ডক্টররাও হয়তো একটু ভুল করতে পারে, এটা তো আমি না করবো না। কিন্তু ওভারঅল যদি দেখেন তা আমাদের, যদি আমি যেটা বললাম যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার যদি কথা, আমি যে প্রাইমারি হেলথ নর্মাল ডেলিভারি নিয়মে প্রাইমারি হেলথ সেন্টারই হতে লাগে। ডক্টর অমিত কালোয়ার যে আলোচনা আপনারা দেখছেন বা শুনছেন, ডক্টর অমিত কালোয়ার যে শুধু এই বিষয়েই তিনি জ্ঞান রাখেন তা নয়, তিনি যথেষ্ট ভালো একজন লেখক, এবং তার লেখনীগুলি আমাদের হয়তো সাহিত্য রস যেগুলো রয়েছে, আমরা বাংলা সাহিত্য বা ইংরেজি সাহিত্য, সেই সাহিত্যর ভাষায় হয়তো তিনি লিখেন না, কিন্তু তার লেখনীগুলি চিকিৎসা বিজ্ঞানে অত্যন্ত একটা বলবো আমি মাইলফলক হিসাবে তৈরি হচ্ছে তার লেখনীগুলো। তো এখন পর্যন্ত কোন কোন জায়গা থেকে এই মানে লেখাগুলো আপনার প্রকাশিত হয়েছে? আমাদের ধরেন অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়া আছে, তারপরে আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালস আছে, এই জার্নালগুলোতে আমার লেখাগুলো প্রকাশিত হয়েছে। সাথে আমি যখন মেডিকেল কলেজে ছিলাম, তো মেডিকেল কলেজে থাকা অবস্থায় আমার ইন্টারন্যাশনাল জার্নালসেও এক দুটাতে আমার আর্টিকেল এসছে। এগুলো মেনলি আপনার মেডিকেল চিকিৎসা বিজ্ঞান রিলেটেড, আপনার যেগুলো মানে আমরা কঠিন টপিক হয়, অনেক জায়গায় আমাদেরকে গিয়ে প্রেজেন্টেশনও দিতে হয়। আমি আমার ন্যাশনাল লেভেলে, স্টেট লেভেলে হোক বা ইন্টারন্যাশনাল লেভেলেও আমি গিয়ে প্রেজেন্টেশন দিয়েছি। অনেক সময় ধরে আমাদের আলোচনা চলছে, আমরা সংক্ষেপেই আর হয়তো দু একটা বিষয় জানতে চাইব ডক্টর অমিত কালোয়ারের থেকে। আপনি তো একজন গায়কও বটে, আপনি গানও করেন। তো শেষ করার আগে আমরা গান শুনবো, তার আগে বরকলা নিয়ে একটা প্রশ্ন, যদিও রাজনীতির প্রশ্ন। বরকলাকে নিয়ে আপনি কি ভাবছেন, কিভাবে দেখছেন বরকলাকে? দুটো প্রশ্ন, কিভাবে ভাবছেন আপনি বরকলাকে নিয়ে, কি করছেন বরকলাকে নিয়ে, না কি স্বপ্ন? বরকলা তো সবসময় আমার হৃদয়ের পাশে, যেহেতু আমার জন্ম বরকলাতে, আমার কর্মভূমিও বরকলা। কর্মভূমি এই জন্য বলছি কেন, শিলচর মেডিকেল কলেজ থেকে আমি পড়াশোনা করছি, আজকে শিলচর মেডিকেল কলেজে বরকলাতে। শিলচর মেডিকেল কলেজে আমি চাকরি করেছি এত বছর, 2023-তে আমি ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়েছি। তো বরকলা নিয়ে অনেক আমার চিন্তাধারা আছে। আগামী দিনে জনতা যদি সুযোগ দেয়, আগামী দিনে হয়তো আবার আমি বরকলাতে
যদি প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, এটা তো ভবিষ্যতে কথা, এখন তো কিছু বলতে পারছি না, কিন্তু আমার যেভাবে যেভাবে আমি সমাজসেবা, আমি সবসময় বলি যে আমি কোনো নেতা নিজেকে ভাবি না, সবসময় ভাবি যে আমি একজন সমাজসেবী এবং একজন ডাক্তার হিসাবে সমাজসেবী হিসাবে ভাবি। আর আমার যেটা, আমি যতটুকু আমার পার্সোনাল ক্যাপাসিটিতে পারবো, আমার বড়খলা এবং বরাকবেলি যার জনতা আছে ওদের জন্য আমি মানুষের পাশে দাঁড়াবো এবং ওদের জন্য কাজ করে যাব। আমরা এই কথোপকথনের প্রায় শেষ পর্বে, আমরা শুরুতে যেরকম বলেছিলাম আমি যে ডক্টর অমিত খুব ভালো গান করেন, আমরা তার গানের মাধ্যমে হয়তো একটা বা দুটা কলি তিনি গাইবেন, এই গানের মাধ্যমেই আজকের আমাদের এই আলাপচারিতা শেষ করব। আমি অনুরোধ করব ডক্টর অমিতকে, আপনি যে কোনো একটা আপনার প্রিয় গানের দুই একটা লাইন আপনি। আমার একটা ফেভারিট হবি গান। আমি সবসময় মনে করি গান নিজেকে, আপনাকে স্ট্রেস ফ্রি, টেনশন ফ্রি রাখে, নিজেকে ঠান্ডা রাখতে ব্যাপারে। আরেকটা আছে হবি আমার, আমি খেলতে খুবই ভালো পাই, ব্যাডমিন্টন, ক্রিকেট। আমার ছেলের সাথে মধ্যে মধ্যে আমি ক্রিকেট খেলি, এখন তো অত সময় পাই না। মেডিকেল কলেজে যখন ছিলাম তখন আমরা বিভিন্ন ধরনের টুর্নামেন্ট হতো, ওটাতেও খেলতাম। কিন্তু গান এখনও আমি গাই বিভিন্ন প্রোগ্রামে, আমি দেখেছি অনেক স্টেজে যাই বিভিন্ন প্রোগ্রামে, তখন সবাই বলে একটা গান করার জন্য, তখন এটা হবি হিসাবে গাই। কোনোদিন আমি গায়ক নিজেকে বলে আখ্যা দেইনি, কিন্তু আমি এজ এ হবি। তা আপনি বলছেন যখন একটা গান, আমি একটা আমার দেশাত্মবোধক গান একটা করবো, যেটা আমার খুবই মনের পাশের এবং আমার ফেভারিট সং। ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। থ্যাংক ইউ। একদম মানে আমাদের জন্মভূমির যে কথাগুলো কবি লিখেছেন, একদম সত্যিকার অর্থে আমাদের মনে প্রাণে হৃদয়ে আমাদের সমস্ত শরীরে এটা অষ্টপৃষ্ঠে জড়িত বলবো আমি। তো আমরা শেষ করব। অমিত কালোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের স্টুডিও এসেছেন এবং এভাবেই আমরা বিভিন্ন জনকে তাদের মতামত তুলে ধরার জন্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা সঙ্গে থাকবেন। আজকে অমিত অনেক বিষয়ই জানালেন এবং বিশেষ করে রাজনৈতিক, চিকিৎসা বা শিক্ষা, অনেক বিষয় নিয়ে তিনি তার মতামত ব্যক্ত করেছেন। তো আপনারা পাশে সঙ্গে থাকবেন এবং আমাদের এই কথোপকথন বা আমাদের এই ইন্টারভিউ যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই বলবো আমি প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে, আপনাদের নমস্কার।